ভারতীয়রা না খেয়ে মরবে, ওই হিন্দুস্তানিরা না খেয়ে মরবে। ওই হিন্দুরা তখন কেঁদে কেঁদে বলবে বাংলাদেশের বাইরা যদি না আসে আমরা কিছুদিন পরে না খেয়ে মরতে হবে। ওদের মানুষ এখনো খোলা জায়গায় পায়খানা করে। বাংলাদেশের হিন্দুরা ধুতি পরে না, খালি গায়ে থাকে না। খাজা মাইনুদ্দিন চিশতি ভারতবর্ষের হিন্দুস্তানের সৃষ্টির আগে। খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানিদের কর্তৃক ওইখানে মাজার সৃষ্টি করেন নাই। ভারত উপমহাদেশে মুসলমানদের ইতিহাস প্রায় 600 বছরের ইতিহাস। ভারতের ইতিহাস মুসলিম ঐতিহ্যের ইতিহাস। ভারতে আগ্রা আছে, ভারতে তাজমহল আছে, ভারতে কেল্লা আছে, সবগুলোই মুসলমানদের ঐতিহ্য। ভারতের এই সকল প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতীয়রা না খেয়ে মরবে, ওই হিন্দুস্তানিরা না খেয়ে মরবে। ওই হিন্দুরা তখন কেঁদে কেঁদে বলবে এখন যেভাবে কলকাতার লোকজন বলতেছে বাংলাদেশের বাইরা যদি না আসে আমরা কিছুদিন পরে না খেয়ে মরতে হবে, কারণ বাঙালিরা চিকিৎসা করাতে না গেলে ওদের ওখানের মানুষ এত এক্সপেন্সিভ চিকিৎসা নেয় না। ওদের মানুষ এখনও খোলা জায়গায় পায়খানা করে। প্রিয় ভাইরা, ওনাদের এখন 100% স্যানিটেশন হয় নাই। ওনাদের মানুষ এখনো খালি গায়ে থাকে, ধুতি পরে থাকে। বাংলাদেশের মানুষ ধুতি পরে না, বাংলাদেশের হিন্দুরা ধুতি পরে না, খালি গায়ে থাকে না, শীত বস্ত্র পরিধান করে। বাংলাদেশের মানুষ যেইভাবে রুচিশীল সেইভাবে তারা পরিশ্রমী, তারা সারা বিশ্বে তাদের শ্রমকে দিয়ে পারিশ্রমিক দিয়ে বাংলাদেশ আজকে এই পর্যায়ে পৌঁছেছে। ভারতের কোনো সাহায্যে আমরা এখানে আসি নাই। ভারত আমাদেরকে 1971 সালে সহযোগিতা করেছিল ঠিকই, কিন্তু কেন করেছিল সেটাও আপনাদের জানা দরকার। প্রিয় ভাইরা, 1971 সালে তারা সহযোগিতা করেছিল। আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যে একটি রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রটি ছিল 1947 সালের 2 নেশন থিওরির মাধ্যমে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এখানে কোনো কারো কৃপায় এদেশ হয় নাই। এদেশ যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছিল তখন কথা হয়েছিল যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেটা হবে হিন্দুস্তান, আর যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা সেটা হবে যায় পাকিস্তান। এই হিন্দুস্তান এবং পাকিস্তান যখন হয়েছিল তখন নেহরুর সেই অখণ্ড ভারতের আঘাত লেগেছে। উনি তখন থেকে স্বপ্ন দেখতেছেন ভারতীয় মহাসাগরের পাড়ে বসে যে অখণ্ড ভারত আবার সৃষ্টি করবে। সে অখণ্ড ভারতের রূপরেখা নিয়েই উনি বাংলাদেশকে স্বাধীনতার সাহায্যের নামে একটি শোষণের হাতিয়ার হিসেবে নিয়েছিল। ওনারা আমাদেরকে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, 8ই ডিসেম্বর ওনারা এসেছে আমাদেরকে সহযোগিতা করতে, আপনাদের মনে আছে। কিন্তু বাকি 8 মাস 8 দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে। এদেশে 30 লক্ষ মা বোন, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীরা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে যে সাহায্যের নামে ওনাদের সমরাশ্রয় এনেছিল, ওনারা শুধু যুদ্ধ বিমানগুলো নিয়ে এসে আমাদের স্থাপনাগুলা ধ্বংস করে দিয়েছে, আমাদের কালভার্ট ব্রিজ সব ধ্বংস করে দিয়েছে। এদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। যখন পাকিস্তান সেনাবাহিনী দেখেছে এদেশের মুসলমানদের হত্যা করা হয়েছে, এদেরকে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু কিছু সংখ্যক হিন্দুকে এবং কিছু সংখ্যক এই দেশের স্বার্থান্বেষী মহলকে ওনারা ভারতে নিয়ে আশ্রয় দিয়েছিল 1 কোটি। সে 1 কোটি মানুষের মাঝে বাংলাদেশে যুদ্ধ করে নাই। সে 1 কোটি মানুষ ভারতে খুব জামায়া ধরে ছিল, তারা ওইখানের হোটেলে ছিল, ওরা ওইখানে চিত্ত বিনোদন করেছে। সেই লোকেরা এসে বাংলাদেশের এসে স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা হিসেবে আধিষ্ঠিত হয়েছে আমাদের উপর। যাকে আমাদের দেশের মহানায়ক, যাকে আমাদের দেশের জাতির পিতা বানানো হয়েছে, উনি ওই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি। উনি পাকিস্তানে যুদ্ধ অবস্থায় উনি ওইখানে বন্দী ছিলেন। প্রিয় ভাইয়েরা, ভারত আমাদের যুদ্ধ পরবর্তীতে মরহুম শেখ মুজিবুর রহমান যখন লন্ডন থেকে দিল্লিতে এসেছেন তখন উনি প্রথম শর্ত দিয়েছেন আমার দেশ থেকে শূন্য প্রত্যাহারের। ইন্দিরা গান্ধী বাধ্য হয়ে আমার দেশ থেকে শূন্য নিয়ে গেছেন, কিন্তু শূন্যের সাথে আমাদের দেশের যে রসদ নিয়ে গিয়েছেন, আমাদের দেশের যুদ্ধ অস্ত্র নিয়ে গেছেন, আমাদের দেশের পাকিস্তানে রেখে যাওয়া অস্ত্র শস্ত্র, আমাদের দেশের স্বর্ণ অলঙ্কার, আমাদের দেশের কলকারখানার যন্ত্রপাতি, আমাদের দেশের পাট শিল্পের সমস্ত বীজ থেকে শুরু করে সব কিছু ইন্ডিয়া নিয়ে গিয়েছে। সেই ইন্ডিয়া আজকে আমাদের শত্রু, আজকের না, তারা আমাদের পাকিস্তান আমল থেকে সেই যুদ্ধের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে কমজোরি করার জন্য, আমাদেরকে
স্বাধীনতাহীন করার জন্য তারা যে চেষ্টা চালিয়েছিল, এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ তারই একটা সূত্র মাত্র ছিল। সেই সূত্রের মাধ্যমে তারা বাংলাদেশে এসে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সরকারের মাধ্যমে আমাদের দেশের সরকারদের তোষক নীতির মাধ্যমে ভারত আমাদের দেশকে একটা তাদের পণ্যের বাজার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই পণ্যের বাজার প্রতিষ্ঠিত করার চূড়ান্ত রূপ নিয়েছে 2008 থেকে 2024 সাল পর্যন্ত। 2014 সালে ভারতের সেই নেত্রী এসে বাংলাদেশে ইলেকশন করে দিয়ে গেছিল। 2018 সালে ভারতের প্রেসিডেন্টে একটা বিনা ভোটে রাতের নির্বাচন হয়েছিল। 2024 সালে এসে সেই ভারতের প্রেসিডেন্টে খুনি হাসিনা আমি এবং ডামির একটা নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ভারতে বলেছিল আমরা আছি, দিল্লি আছে তো আমরা আছি, কোনো বাইরে সে দিল্লির মদত পুষ্ট হয়ে তারা আমাদের দেশে এবং আমি এবং ডামির নির্বাচন করে আরও 5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের স্বপ্ন চুরমার করে দিয়েছে। বাংলাদেশের জনগণ একাত্ম হয়েছে। বাংলাদেশের জনগণ গত 34 জুলাই একত্রিত হয়ে এই দেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছে। সে এই দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাস না, পুরো এই ভারতীয় উপমহাদেশে এমন কোনো ইতিহাস নাই যে দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা সূচনা করেছেন, আর সিরিয়ার প্রেসিডেন্ট সেটার আমার মনে হয় দ্বিতীয় আরেকটি আলামত দেখিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এদেশ থেকে বেগে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়েছেন। আমি মনে করব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়ে মানবতা বিরোধী কাজ করেছেন। একজন মানবতা বিরোধীকে আশ্রয় দিয়ে তারা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি একটা বিদ্যাঙ্গুলি দিয়েছেন। যদি এই হাসিনাকে তারা আশ্রয় না দিত তাহলে বিশ্বের কেউ তাকে আশ্রয় দিত না, সে একটা শাস্তি পেত। আমরা আশা করব বাংলাদেশের বর্তমান সরকার যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে অনতিবিলম্বে ভারত থেকে নিয়ে আসবেন এবং তার বিচার করবেন। বাংলাদেশের মাতৃতে তার ফাঁসি হবে এবং এই ফাঁসির মাধ্যমে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তার সমস্ত দোষরদেরকে বিচার করা হবে। তার সমস্ত যারা তার সমর্থক আছে তার প্রত্যেকটা দোষরকে বিচার করে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং বাংলাদেশে আওয়ামী লীগের মার্কা নৌকাকে নিষিদ্ধ করতে হবে। তাহলে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। যদি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মাকে বেঁচে রাখা হয় তাহলে বাংলাদেশ কখনো স্বাধীনতা ভোগ করতে পারবে না, কারণ এরা সবসময় আমাদেরকে একটা পাল্টা আক্রমণ করার চেষ্টা করবে। আমার মনে আছে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু হাসিনাকে বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। প্রিয় দেশবাসী, আপনারা এই কথাটি স্মরণ রাখবেন। আপনারা জানেন এই বেগম খালেদা জিয়াকে কীভাবে 2 কোটি টাকার একটা অবৈধ মামলা, যে মামলার কোনো ভিত্তি নাই, সেই মামলার মাধ্যমে সারা দেশে চষে বেরিয়ে সরকারি টাকা খরচ করে শেখ খালেদা জিয়াকে দোষী এবং এই এতিমের টাকা আত্মসাৎকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আল্লাহর ভাই, দুনিয়ার ভাই, আল্লাহ যা চান তুমি তা জানো না। আল্লাহ তোমাকে ক্ষমতাচ্যুত করবে, এটাই আল্লাহর একমাত্র কথা। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ তোমার শেষ অবস্থা এমন করেছেন যে বাংলাদেশে তুমি থাকতে পারো নাই, কিন্তু বেগম খালেদা জিয়া এখন আছে, সুস্থ সবলভাবে আছে। এবং আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গত সেনা বাহিনী দিবসে আপনারা সশস্ত্র বাহিনী দিবসে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশ এসেছে। বেগম খালেদা জিয়া এসেছে তারেক রহমানের বিরুদ্ধে যে সকল অবৈধ মামলা আছে এবং ভবিষ্যতে এই অবৈধ মামলাগুলা সমস্ত কিছু খারিজ করে বাংলাদেশে তারেক রহমানকে আসার ব্যবস্থা করে দিতে হবে। রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল মামলা আছে সমস্ত মামলা তুলে নিতে হবে। রাজনীতিবিদদেরকে সুন্দর স্বাধীন দেশে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে।